আমি যে বিষয়টা আমার মনে হয় সাধারণ মানুষকে একটু বলা প্রয়োজন সেটি হচ্ছে, আমি জানি না অনেকে ব্যাপারটা কিভাবে নিয়েছেন, সেটা হচ্ছে যে গোপালগঞ্জে সেনাবাহিনীর যারা এই গণহত্যায় জড়িত ছিল, প্রথম মেসেজ হচ্ছে যে তিনজনের কথা গতকালকে আমরা বলেছি। একটা হচ্ছে যশোরের যিনি জিওসি MJ ইমদাদুল ইসলাম, সেকেন্ড ম্যান যিনি সেখানে ছিলেন MD মিজানুর রহমান, এবং থার্ড মাবরুর রশিদ। এদের কোনো রক্ষা নাই। আমি এই মুহূর্তে আছি আমেরিকাতে, এবং আমরা এখান থেকে একটা যথাযথ পিটিশন যেখানে যেখানে দায়ের করার করছি। এই ছাড়াও পৃথিবীর যতগুলো দেশ আছে, যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত আগামীকালকে এদের তিনজনের বিরুদ্ধে তিনজনকে আসামি করে এবং আনুষাঙ্গিক ইউনুস এবং যারা আছে তাদেরকে আসামি করে কালকে একটা অভিযোগ দায়ের করা হবে। এটা নিশ্চিত যে আগামীকালকে সকালের মধ্যেই সেই অভিযোগটা আমরা দায়ের করছি। অলরেডি ড্রাফটিংয়ের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা ইউনাইটেড নেশনসকে গতকালকে 3টি ডিপার্টমেন্টে আমরা চিঠি পাঠিয়েছি এদের পুরো গণহত্যার বিবরণ, কিভাবে তারা খুন করেছে, কিভাবে ঘটনা ঘটেছে সেগুলো। আসলে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে আমরা বলি যে এইটা করব সেইটা করব, আমাদের আসলে অ্যাক্টটা অনেক সময় করা হয় না বা স্লো হয়। কিন্তু এই সেনাবাহিনীর এই জামাতি হিজবুতি যে সেনাবাহিনীটাকে এখন আমরা দেখতে পাচ্ছি, বিশ্বাস করেন এটা আমাদের জন্য হার্ট ব্রেকিং। আমি যখন বলছি সেনাবাহিনী জামাতি হিজবুতি, আমার ধুম করে কয়েকটা মানুষের চেহারা মনে পড়ে গেল। যেমন আমার শিক্ষক, আমার সরাসরি শিক্ষক, তিনি রিটায়ার্ড করেছিলেন ব্রিগেডিয়ার হিসেবে, ব্রিগেডিয়ার কায়সার আহমেদ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমাদের প্রিন্সিপাল ছিলেন। আমি যখনই বলি এই নিঝুম মজুমদার, এই পুরো নিঝুম মজুমদার এই ব্রিগেডিয়ার কায়সার আহমেদের হাতে তৈরি। অর্থাৎ তিনি যখন প্রিন্সিপাল ছিলেন, আমরা সেই সময় বেড়ে উঠেছি, স্কুলে গেছি, কলেজে গেছি। তার যে স্ট্রিক্ট অনুশাসন, তিনি একটা মানুষকে কিভাবে গড়তেন, সেনাবাহিনীর তো তিনিও ছিলেন। অর্থাৎ সেনাবাহিনীর এমন একজন অফিসার যার আন্ডারে বড় হয়ে আজকে গর্ব করে বলতে পারি যে আমরা ব্রিগেডিয়ার কায়সার আহমেদের ছাত্র। সেই সেনাবাহিনীকে যখন আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি যে হিজবুতি জামাতি, আমার নিজেরই এক ধরনের আর্তনাদ হচ্ছে। আমাদের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, আমাদের এর আগে যারা যারা সেনাপ্রধান এসেছেন, অনেক অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন। যখন আমরা বলি তখন আমাদের একটু খারাপ লাগে যে এই মানুষগুলো তো সেনাবাহিনীকে দুর্দান্তভাবে সার্ভ করে গেছেন। আমাদের বন্ধুরা আছে, আমাদের বান্ধবরা আছে, নানান ধরনের আত্মীয় স্বজন আছে। কিন্তু পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে আমি বলছি না, আজকের এই ভিডিও পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে না। এই যে তিনজন অফিসারের কথা বলেছি, তাদেরকে আইনের কাঠ গড়াতে দাঁড়াতেই হবে। শুধু আমি একা না, সারা পৃথিবীর যারা অ্যাটলিস্ট পড়াশোনা করেছেন দেশের বাইরে, তারা আজকে এক হয়েছেন এই গোপালগঞ্জের গণহত্যার জবাব তারা দেবেন। এবং মেধা দিয়ে আমরা কি পাল্টা মারামারি করব? না, বাংলাদেশে যারা আছে তারা সংগ্রাম করছে তাদের মতো করে। আমরা দেশের বাইরে যারা আছি তারা এই 3 ইতরের বিরুদ্ধে, এরা সেনাবাহিনীর অফিসারের নামে কুলাঙ্গার, দেয়ার বুচার। আমি আপনাদেরকে একটু ইতিহাসটা স্মরণ করিয়ে দেই। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরপর এই স্বাধীন রাষ্ট্রের জনক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল কারা? সেনাবাহিনীর কিছু সদস্যরা। ঠিক তার পর এবং তারা নানানভাবে কি করেছে সেটা আপনারা জানেন। এরপরে নভেম্বরে যেই প্রতি বিপ্লব হয়েছিল, সেখানে খালেদ মোশাররফকে হত্যা করা হয়। খালেদ মোশাররফের সাথে ATM হায়দার এবং নাজমুল হুদা, এই 3জন সেনা অফিসারকে, এবং যারা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডার ছিলেন, তাদেরকেও হত্যা করা হয়। তার কিছুদিন পরেই হত্যা করা হয় কর্নেল তাহেরকে। জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডটা করে। আবার জিয়াউর রহমান 1977 সালে বিমান বাহিনীর অফিসারদেরকে, হাজার হাজার অফিসারদেরকে হত্যা করে। দুঃখের বিষয়, জিয়াউর রহমান সাহেবকে, তাকেও হত্যা করে এই সেনাবাহিনী। তারপরে জিয়াউর রহমানকে হত্যা করেছে এই অভিযোগে মুক্তিযোদ্ধা অফিসারদেরকে, জেনারেল মঞ্জুর সহ 13 জন মুক্তিযোদ্ধা অফিসারকেও সেখানে হত্যা করা হয় কোনো ধরনের বিচার ছাড়া। এরশাদ 9টি বছর ধরে বাংলাদেশকে শাসন করেছে, একনায়কতন্ত্র কায়েম করেছিল। 111 এসেছিল, আজকে আমরা দেখতে পেয়েছি ওয়াকারের আন্ডারে আরেকটা 111। তাহলে এই সেনাবাহিনী বাংলাদেশকে আসলে কি দিয়েছে? সেনাবাহিনীর কিছু অফিসাররা মুক্তিযুদ্ধে গেছেন, ট্রেনিং দিয়েছেন, আবার তারাই ফিরে এসে জাতির জনককে হত্যা করা, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা, নিজেদের হোলি খেলা। বাংলাদেশে একটা রক্তাক্ত অধ্যায়। আমরা কি আরেকটা পাকিস্তান হতে চলেছি?
এই দেশটা মুক্তিযুদ্ধের ফলে স্বাধীনতা পেয়েছে, এই টোকাই জঙ্গিদেরকে জন্য 2 দিনের বৈরাগী এখনো নাক টিপ দিলে দুধ বের হয়। এরা আজকে বলছে গোপালগঞ্জে গিয়ে এই করব সেই করব। তারা অলরেডি 32 ভেঙে ফেলেছে আমাদের চোখের সামনে। এইভাবে আর হতে পারে না। আমরা এতদিন পর্যন্ত এক ধরনের ছাড় দিয়ে এসেছি। আমাদের ধারণা ছিল যে সেনাবাহিনী হয়তো বা পারেনি, 32-এর ক্ষেত্রেও আমরা এক ধরনের ছাড় দিয়েছি, এক ধরনের আমাদের ছাড় মনোভাব ছিল, ঠিক আছে হয়তো পারেনি, কোনো কারণ ছিল। আজকে এই গোপালগঞ্জের পরে পরিষ্কার হয়ে গেছে বর্তমান সেনা প্রধানের অধীনে সেনাবাহিনী একটা বুচার বাহিনী, একটা খুনি বাহিনী, এবং এইভাবে যেতে পারে না। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছে, বিভিন্ন দেশের বিভিন্ন কর্তা ব্যক্তিরা যে যত জায়গায় আছে, যত ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা দরজাতে আমরা কড়া নাড়ব, প্রত্যেকটাতে যাব। ইতিমধ্যে গতকালকের রাত্রেই আমরা ইউনাইটেড নেশনসকে এই 3 বুচারকে কেন্দ্র করে এই ইউনুসের এই পুরো হত্যাযজ্ঞের ব্যাপারে আমরা জানিয়েছি এবং আরও জানাবো। এখানকার যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন, মুক্তিকামী, যারা স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের, যত রকমের প্রগতিশীল মানুষরা রয়েছেন, শিক্ষিত মানুষরা রয়েছেন, আমরা সারা পৃথিবী থেকে এক হয়েছি। আমরা দেখতে চাই এই সিভিলিয়ানদের শক্তি কতটুকু। এবং এই যে 3 অফিসারের কথা আমরা বললাম, যশোরের জিওসি মেজর জেনারেল MJ ইমদাদুল ইসলাম, এরপরে MD মিজানুর রহমান ব্রিগেড কমান্ডার, এবং ফিল্ডে যিনি ছিলেন মাবরুর রশিদ, এই 3 জন সহ আর যারা যারা জড়িত ছিল, ওয়াকারুজ্জামান, এখনকার যে DGFI যে চিফ আছে, এবং যাদের যাদের ইন্টেলিজেন্সের কারণে, এবং এরা নিশ্চয়ই সবাই জড়িত ছিল। ইউনুস এবং যারা যারা গণহত্যা চালিয়েছে, আপনারা দেখেছেন পরিষ্কারভাবে মনিটরের সামনে এসে শিশু উপদেষ্টা বলছে আওয়ামী লীগকে খুন করে ফেলা হবে। সে মনিটর করছে স্ক্রিনের সামনে কিভাবে খুন করা হবে। এই তথাকথিত এই জঙ্গি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই জাহাঙ্গীর, এদের একটাকেও ছাড়া হবে না। এদের প্রত্যেককে আইনের কাঠগড়াতে দাঁড়াতে হবে। সারা পৃথিবীকে আমরা দেখাবো যে এদের বিচার হচ্ছে। নোবেল কিনা ইউনুস, বাটফার ইউনুস, সুদি ইউনুস এবং রক্ত চোষা ইউনুস, যার হাতের মধ্যে রক্তের দাগ লেগে গেছে। ওই বাটফার ইউনুস 6 মাস আগে যে ঘোষণাটি দিয়েছিল, এখন থেকে আর্মি পুলিশ আর গুলি চালানোর পারমিশন পাবে না। ইউনুস, তুমি বলো তোমার কোন বাপে আর্মিকে এবং পুলিশকে নির্দেশ দিয়েছে এই নিরীহ মানুষের উপরে গুলি চালানোর? তুমি এত মিথ্যাবাদী হলে কখন? নোবেল প্রাইজ যদি মিথ্যার উপরে থাকতো, আমরা সবাই মিলে সেই নোবেল তোমাকে দেওয়ার জন্য সুপারিশ করতাম। কোথায় তোমার আবেগী আসিফ নজরুল? বাটপার আসিফ নজরুল, আমার গ্রামের বউ নিয়ে তুমি এখন আবার বাচ্চা ফুটিয়ে ঘর সংসার করছ। অপুর কাছে বিয়ে হয়েছিল সাতিয়ানির, আমার পাশের গ্রামে। এই অপুর বউকে অপুর কাছে থাকা অবস্থায় পরকিয়া করেছে এই আসিফ নজরুল এই শিলার সাথে। আমার গ্রামের বউ, সাতিয়ানি গ্রামের নাম, আমার পাশের গ্রাম, সেই গ্রামের অপু, আমাদের একজন সাতিয়ানিতে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, যিনি মুক্তিযুদ্ধ করেছিলেন, সচিব হয়েছিলেন, মমতাজ। সেই মমতাজ ভাইয়ের ছেলে অপু, এই অপুর কাছে বিয়ে হয়েছিল শিলার। সেই শিলার ঘরে 2টি বাচ্চা রয়েছে এই মমতাজ ভাইয়ের ছেলে অপুর। সেই অপুর সাথে ঘর করা অবস্থায় এই আসিফ নজরুল চুরি করে পরকিয়া করেছে। পরকিয়া করে পরবর্তীতে তাকে ভাগিয়ে নিয়ে গেছে এবং এক পর্যায়ে অপু তারে তালাক দিয়ে এই পান্ডা নজরুলকে তাকে বিয়ে করার সুযোগ করে দিয়েছে। সেই পান্ডা নজরুল বাংলাদেশে কাঁপতে দেখেছি, অশ্রু দেখেছি তার, তার মনে হয় যেন এত দরদ বাংলাদেশের মানুষের জন্য, আইনের জন্য। আজকে তোমার সেই বাংলাদেশ কোথায় গেছে? তোমার বাংলাদেশ দর্শিত হচ্ছে। তুমি কুমিল্লার মানুষ, সেই কুমিল্লাতে গ্যাং রেপ হচ্ছে মানুষ। সেই কুমিল্লাতে পিতা, পুত্র এবং মাতা একসাথে হত্যার শিকার হচ্ছে। তুমি যে ঢাকা শহরে বসবাস করো, সেই ঢাকা শহরে মধ্যযুগ ফিরে এসেছে। আপনারা জানেন, বিএনপি প্রধান বলেছেন যে
এই পর্যন্ত বিএনপি 4000 কর্মীকে বহিষ্কার করেছে। কেন বহিষ্কার করেছে? এই কারণে যে তারা চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি এবং হত্যা, ধর্ষণ, নির্যাতনের সাথে জড়িত। তাহলে তার কে বলছে? আমি বলছি না, বিএনপি হাইকমান্ড বলছে। এই পর্যন্ত তারা গ্রাস রুট লেভেলের নেতাদেরকে কন্ট্রোল করার জন্য টোটাল 4000 নেতা কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে। বহিষ্কারের কথাটা কখন আসে? কোনো কর্মী তো বহিষ্কার হয় না, কারণ কর্মী তো আর দলের কোনো সদস্য না, কর্মী তো কর্মী, সাধারণ কর্মী। তাহলে বহিষ্কার করা হয় তাদেরকে যাদের দলের সদস্য পদ আছে। সেই রকম 4000 লোককে, যারা কেউ হত্যা করেছে, কেউ ধর্ষণ করেছে, কেউ লুটতরাজ করেছে, কেউ সাদাবাজি করেছে, কেউ অন্যের বাড়ি দখল করেছে, কেউ কারো কাছে চাঁদা নিয়ে না পেয়ে তাকে নির্যাতন করেছে। এই রকম 4000-এর মধ্যে 40 জন লোককেও এই বর্বর ইউনুস বাহিনী, এই বর্বর আসিফ বাহিনী, এই 420 ফারুকি বাহিনী গ্রেপ্তার করেনি। এটাকে গ্রেপ্তার না করে কি করলো? বলল অপারেশন ডেভিলস হান্ট। এখন ডেভিলস যারা হত্যা করে, যারা লুণ্ঠন করে, যারা ধর্ষণ করে, যারা চুরি করে, শেষরামি করে, অন্যের বাড়ি দখল করে, অন্যের বাড়ি লুটতরাজ করে, আগুন জ্বালায়, সন্ত্রাস করে, তারা কি ডেভিলস? নাকি যারা নিরীহ মানুষ, আইনকে শ্রদ্ধা করে ঘরে বসে আছে, তাদেরকে যায় তোমরা আক্রমণ করছো, তাদেরকে দায়া দোষ? গত 3 দিনে গোপালগঞ্জ থেকে 250 ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। 250, এই পর্যন্ত 250। আমাদের কাছে খবর আছে আরো নির্যাতন, আরো দখলদারিত্ব, আরো হামলা চলছে। কিন্তু অথচ 4000 বিএনপি কর্মীকে, বিএনপির সরাসরি রাজনীতির সাথে জড়িত যারা, তাদেরকে দল থেকে বহিষ্কার করছে অপরাধের কারণে। সেটার জন্য তাদের কাউকে গ্রেপ্তার করা হয় না। কেন? কেন? কারণ এই ইউনূস শুধু এসছে দেশে যারা স্বাধীনতার সপক্ষে, বাংলাদেশের পক্ষে, পাকিস্তানের বিপক্ষে, 1971 সালের মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলে, তাদেরকে নিধন করার জন্য ইউনূস এসছে। 1971 সালে রাজাকার, আল বদর, জামাতে ইসলামী, মুসলিম লীগ, আল শামস এবং নেজামে ইসলামীর যে অসমাপ্ত কাজ, তাদের দোসর পাকিস্তান যে পরাজিত হয়েছে, সেই পরাজয়ের বদলা নেওয়ার জন্য ডক্টর ইউনূসকে হায়ার করে নিয়ে এসছে এই বদমাশ আসিফ নজরুল। পরকিয়া করে অন্যের বউ, আমার বাতিজা বউ নিয়ে যাওয়ার আসিফ নজরুল, তাকে এই বাংলার মসনদে নিয়ে এসছে। আজকে বাংলাদেশের আইন, বিচার, শাসন কোনো কিছুই নেই। বাংলাদেশ এখন একটা ফেইল রাষ্ট্র। বাংলাদেশে উৎপাদন কমে গেছে, বাংলাদেশের অর্থনীতি নিচে চলে গেছে, মানুষের মাথাপিছু আয় কমে গেছে, হসপিটালে বেডের সংখ্যা কমে গেছে, কর্মীর বেতন কমে গেছে। এমনি করে বাংলাদেশটা একটা আফগানিস্তানের দিকে রওনা দিয়েছে। এবং ওই মুরিদ ব্যবসা করে খায় বাটপার রেজাউল করিম, নাকি রেজাউল করিমের ভাই, ওই যে সরমনাইয়ের, সেই বাটপারকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কেমন দেশ চান? সে বাটপার বলে আমরা আফগানিস্তান মডেলের দেশ চাই। 600 মাথা পিছু আয়, $600 মাথা পিছু আয়। নারীর জন্য ক্লাস 5-এর উপরে কোনো শিক্ষা নাই। কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা অথবা সরকারি, বেসরকারি, আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে নারীর চাকরির ব্যবস্থা নাই। কারণ নারী শুধু পুরুষের ভোগের পূর্ণ আর পুরুষের সন্তান উৎপাদনের যন্ত্র মাত্র। এই আফগানিস্তানকে বাংলাদেশে নিয়ে আসতে চায় ফয়জুল করিম নামের ওই বাটপার রাজনীতিবিদ। যে এই রাজনীতিবিদ বলেছিল হাত পাখাকে ভোট দিলে নাকি রাসূলকে ভোট দেওয়া হবে। ওই বাটপার কিয়ামতের দিন রাসূল তোকে জুতা পেটা করবে। কারণ তুই কোনো পীর না, তুই কোনো দরবেশ না, তুই একটা রাজনীতির বাটপার, জোকার। রাজনীতিতে যে ধর্মের ব্যবহার করে তার সাথে আর পতিতার সাথে কোনো বেশ কম নেই। রাজনীতিতে ধর্মের ব্যবহার মানে হচ্ছে
পতিতাবৃত্তি, যে এই পতিতাবৃত্তি বহু দেশে বহু রাষ্ট্রে নিষিদ্ধ আছে, কিন্তু বাংলাদেশ এখন ধ্বংসপ্রাপ্ত একটা দেশ। এখানে কে কি এটা দেখার আর সুযোগ ওই সন্ত্রাস বাহিনীর নেই। আপনি দেখেন, এই গোপালগঞ্জ বঙ্গবন্ধুর জন্মস্থান। বঙ্গবন্ধুকে যখন 1975 সালে হত্যা করা হয়, সে হত্যাকারীরাও বঙ্গবন্ধুর লাশটিকে ওই গোপালগঞ্জে তার জন্মভূমিতে নিয়ে তাকে দাফন করে। তারপর থেকে এই আওয়ামী লীগের একটা তীর্থস্থান, গোপালগঞ্জের মানুষের ভালোবাসার একটি জায়গা বঙ্গবন্ধুর মাজার। সেই মাজারকে ভাঙার জন্য এই এনসিপি গিয়েছিল গোপালগঞ্জে, কিন্তু গোপালগঞ্জের মানুষ তাদের সেই সমাবেশ করতে দিয়েছে। যখনই তারা সমাবেশে বেয়াদফের মতো, বর্বরের মতো, ফাটার মতো বক্তৃতা দিয়েছে, মানুষ ফুঁসে উঠেছে। কিন্তু মানুষ এনসিপির একজন নেতাকেও হত্যা করেনি, একজন নেতাকেও পিটায়নি, একজন নেতারও হাত পা ভাঙেনি। তাহলে তাদেরকে মারা হলো কেন? কারণ তাদেরকে মারা হলো ডক্টর ইউনূসের নেতৃত্বে, ডক্টর ইউনূসের আদেশে। সেখানে 3 জন মন্ত্রী সার্বক্ষণিকভাবে পুলিশকে, আর্মিকে নির্দেশ দিচ্ছিলেন। তাদের একজন আসিফ নজরুল, একজন সজীব, আরেকজন হচ্ছে সজীব ভুঁইয়া, আরেকজন হচ্ছে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বৃদ্ধ মানুষটি, যার কোনো মানে লুঙ্গি পরে যায়, কথাবার্তা বলতে লাগলে ডান বাম দিয়া লালা বাইর হয়, সেই লোক এই 3 জন যায়া সেখানে নির্দেশ দিচ্ছে, পুলিশকে বলছে টার্গেট করে করে কিলিং করো। আপনারা দেখেছেন, বিবিসি দেখিয়েছে, CNN দেখিয়েছে, আল জাজিরা দেখিয়েছে কিভাবে মানুষকে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে। যাদেরকে হত্যা করা হলো, পৃথিবীর সমস্ত সভ্য দেশে হসপিটাল থেকে পোস্টমর্টম করা হয়, এখানে কোনো পোস্টমর্টমে করা হলো না। তার মানে পোস্টমর্টম যদি করায় কার গুলিতে মারা গেছে সেটা জানা যাবে, সেই জন্য সেটাও করা হলো না। অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না। এই গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়, কিভাবে 71-এর পরাজয়ী শক্তিকে দাঁত ভাঙা জবাব দিতে হয়। গোপালগঞ্জের মানুষ রক্ত দিয়ে শিখিয়ে দিয়েছে, আমরা রক্ত দেব, কিন্তু এই মাটির ইজ্জত আমরা যেতে দেব না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে গোপালগঞ্জের মতো বর্ম তৈরি করতে হবে। হাজার হাজার মানুষকে গুলি করে মারবে আমরা জানি, লক্ষ লক্ষ প্রাণ রক্ত দিতে আজ সারা বাংলাদেশে প্রস্তুত। মনে রাখেন, গোপালগঞ্জ তো শুরু, কোন গঞ্জে যায় শেষ হবে আমরা জানি না, কিন্তু একটা জিনিস মনে রাখেন, এই ডক্টর ইউনূসকে, এই আসিফ নজরুলকে, এই উপদেষ্টাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। আমরা আজ না হয় কাল, কাল না হয় পরশু এই বর্বর শুয়োরদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবই আসব। আপনারা জানেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বলছিল এই বাংলার জমিনে যদি কেউ বিচার করতে পারে হাতের তালুতে নাকি লোম উঠবে। জানি না তাদের হাতের তালুতে লোম উঠছে কিনা, কিন্তু গলায় কিন্তু ঠিকই আমরা ফাঁসির দড়িটি ঝুলিয়ে দিয়েছিলাম। এই 71 সালে যারা আমার মা বোনকে, আমার পূর্বপুরুষকে, আমার দেশের নারীকে যারা ধর্ষণ করেছে, যারা মানুষকে ধর্মান্তরিত করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে আমরা 2010 সালের পর থেকে বিচার করতে শুরু করেছি। এই যুদ্ধাপরাধীদের বিচার আমরা বাংলার জমিনে কার্যকর করেছি। সুতরাং মনে রাখেন, এই দিন নয়, এটা শেষ দিন নয়। এই বাংলার মাটি, এই বাংলার মানুষ, এই বাংলার আবহমান সুর, এই বাংলার কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মরমী কবি সবাই কিন্তু এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের 71-এর ত্যাগ, বাংলাদেশের সংস্কৃতির সাথে যারা জড়িত, তারা সবাই কিন্তু এই দেশের, এই মাটির, এই মানুষের, এই পতাকার, এই মানচিত্রের এবং এই জাতীয় সঙ্গীতের ইজ্জত রক্ষা করবে এবং মানুষ জেগে উঠবেই উঠবে।
হয়তো কয়েকদিন সময় লাগছে। আওয়ামী লীগ কর্মীদের প্রতি আমার অনুরোধ, আপনারা আশাহত হবেন না। আমরা ৭১ সংগ্রাম করে জিতেছি, আমরা ৬৯ জিতেছি, ৯১, ৯০তে আমরা জিতেছি, ২০০১-এ জিতেছি, ২০০৮-এ জিতেছি। আমরা আবারও জিতব। জয় পরাজয় রাজনীতি নয়, ব্যক্তিগত জীবনেও আছে। জয়ের সময় যেমন সাথে থাকবেন, পরাজয় কিন্তু ফেলে গেলে চলবে না। এই পরাজয়কে, এই পরাজয়ের শক্তিকে, মানে এই পরাজয়ের শোককে আমরা শক্তিতে রূপান্তর করব। এবং এনসিপি নামে যে নাস্টি পার্টি বাংলাদেশে তৈরি হয়েছে, এই নাস্টি পার্টির কবর গোপালগঞ্জের মধুমতিতেই হবে। মনে রেখেন, গোপালগঞ্জ মধুমতির তীরে অবস্থিত। এই মধুমতি নদী একদিন এই গোপালগঞ্জের মধুমতির তীরে আমরা সমাধিস্থ করব এনসিপি নামে এই নাস্টি নাজি বাহিনীকে। হিটলারের নাজি বাহিনী যেমন ছিল, এই এনসিপি নামে যেটা আছে সেটা নাজি বাহিনীর সমতুল্য। এই নাজি বাহিনীকে আমরা তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য, প্রত্যেকটা মানুষের ঘরে বুলডেজার দেওয়ার জন্য, ৩২ জ্বালানোর জন্য, বাংলাদেশের ৭ জন বীর শহীদের স্মৃতিস্তম্ভে হামলা করার জন্য, বেগম রোকেয়ার মূর্তিতে হামলা করার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলা করার জন্য, প্রত্যেকটি অপরাধের জন্য আমরা একে একে তাদেরকে আইনের মুখোমুখি করে এই বাংলার জমিনে তাদের শাস্তি নিশ্চিত করব। যেহেতু গোপালগঞ্জের মধুমতি নদীর তীর এই বাংলার জমিনেই, তাদেরকে সেখানেই আমরা আইনের মাধ্যমে সমাহিত করব। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আজকে এখানেই শেষ করছি।